চালান রাখো, আবু সাইদ বুক পেতে দাঁড়াবে। রাজাকার এই আইসিটি মিনিস্টার আর এই শিক্ষামন্ত্রীর দল, তোদের সরানোই তো আসল কথা। বাংলাদেশের বুদ্ধিজীবীরা যে ৭১ মুক্তিযুদ্ধ এটা আজ করতে পারে নাই, এবারও বুদ্ধিজীবীরা ফেল মারছে। বিশ্বের বুকে নতুন রূপে আবির্ভূত হওয়া আমাদের এই দেশের কিছু আপসহীন বীর, যারা কোটা আন্দোলনের পুরোটা সময় ছাত্র জনতার পাশে দাঁড়িয়ে তাদের বুকে সাহস জুগিয়ে এসেছেন। ছাত্ররা যখন আন্দোলনে কিছুটা দুর্বল হয়ে পড়েছিল, তখন এই মানুষগুলো বিভিন্নভাবে ছাত্রদের মনোবল চাঙ্গা করেছেন, যাদের এক একটি স্লোগানে হাজার হাজার মানুষ আন্দোলনে যোগদান করেছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পিছনে নায়ক এমন ১০ জন মানুষকে আমরা আজকে খুঁজে বের করেছি। আজকের ভিডিওতে আমরা এমন ১০ জন সৎ সাহসী নেতাদের নিয়ে আলোচনা করব। জেনে নিব তারা কিভাবে আন্দোলনে যোগদান না করেও পুরো দেশের ছাত্র জনতার মনোবল শক্ত করে রেখেছিল। তাহলে চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, সবার শেষের নামটা ইনশাল্লাহ আপনাদেরকে চমকে দিবে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটা আমাদের একার কৃতিত্ব না অবশ্যই, কিন্তু যেই গাঠনিক শক্তি ছিল, ওই গাঠনিক শক্তির ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সৎ সাহসী নেতাদের লিস্টে সবার আগে যিনি রয়েছেন তিনি হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মাস্টারমাইন্ড মাহফুজুর আলম। ছাত্র আন্দোলনের সময় হয়তো আমরা অনেকেই তাকে চিনতামও না, কিন্তু ছাত্র আন্দোলনে তিনি ছিলেন সমন্বয়কদের সমন্বয়ক। ক্যামেরার সামনে এসে তার সাদামাটা বক্তব্যগুলো এখন গোটা দেশেই ভাইরাল। মাহফুজুর আলম আলোচনায় উঠে আসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাওয়ার পর এই মাহফুজুর আলম সম্পর্কে জানতে পারে দেশবাসী। ক্যামেরার আড়ালে থেকে সমন্বয়কদের প্রথম সারিতে না বসলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মাস্টারমাইন্ড মাহফুজুর আলম খুবই সাধারণ এবং সাদামাটা একটা মানুষ। তার বক্তব্যগুলো শুনলেই বোঝা যায় সে কতটা মেধাবী একজন মানুষ। ওই ২০-২৫ দিনে ওই মোমেন্টটাকে আপনাকে রিএনেক্ট করে যাইতে হবে, পুনঃমঞ্চায়ন করে যাইতে হবে বারবার। এই ভাইটি যেন দেশের মানুষের জন্য আরও কিছু করতে পারেন, এই কামনায় রইল। আমাদের সৎসাহসী নেতার লিস্টের দ্বিতীয় স্থানে যিনি রয়েছেন তিনি হলেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ববি হাজ্জাজ। কোটা আন্দোলনের সময় যার একটি সাহসী বক্তব্য সাহস জুগিয়েছিল গোটা বাংলাদেশের ছাত্র জনতার বুকে। শিক্ষামন্ত্রী এগুলোর নামও নিলাম না, কারণ এগুলোর নাম আমার কাছে গালির সমতুল্য। ববি হাজ্জাজ কোটা আন্দোলনের সময় এক সাহসী বীরের প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন। তার সেই সময়ের ভয়ডরহীন বক্তব্যগুলো মনে রাখবে গোটা বাংলার মানুষ। আন্দোলন যখন কিছুটা থমকে গিয়েছিল, ঠিক সেই সময়েই তার এই বক্তব্যগুলো যেন বাড়িয়ে দিয়েছিল আন্দোলনের গতি। কিন্তু ছাত্র জনতা জয়ী হবার পর এই মানুষটাকে খুব একটা দেখা যায়নি। এমন বীরেরা সামনে আসুক আর না আসুক, বাংলার মানুষ আপনাদের মনে রাখবে সারা জীবন। এই আন্দোলন ব্যর্থ হতে দেয়া যায় না। আমাদের সৎসাহসী নেতাদের তৃতীয় নম্বরে যিনি রয়েছেন তিনি হলেন কোটা আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়া এক সাহসী আইনজীবী মঞ্জুর আল মতিন। আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের। কোটা আন্দোলনে ছাত্র জনতার উপরে যখন পুলিশেরা নির্বিচারে গুলি করা শুরু করে, ঠিক তখন বিবেকের তাড়নায় তিনি হাইকোর্টে একটি রিট আবেদন করেন যেন ছাত্র জনতার উপরে সরাসরি গুলি চালানো না হয়। আর এরপরেই ছাত্রদের ভরসার এক অন্যতম মানুষ হয়ে ওঠেন এই আইনজীবী। পুরো দেশে যখন ছাত্রদের উপরে নির্বিচারে গুলি করা হচ্ছিল, তখন যেন তিনি ঢাল হয়ে দাঁড়িয়ে যান ছাত্র জনতার সামনে। যখন ছাত্ররা অনেকটা দুর্বল হয়ে পড়েছিল, তখনই এই আইনজীবীর রক্ত গরম করে দেওয়ার বক্তব্যে নানা পেশার মানুষ পাশে দাঁড়ায় ছাত্রদের। মঞ্জুর আল মতিন কর্মজীবন শুরু করেন একজন সংবাদকর্মী হিসেবে। এনটিভি এবং চ্যানেল ২৪-এ তিনি কাজ করেছেন সিনিয়র উপস্থাপক হিসেবে। এরপর ২০১২ সাল থেকে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে নতুন কর্মজীবন শুরু করেন। আন্দোলন চলাকালে প্রায় প্রতিদিনই তাকে ক্যামেরার সামনে দেখা যেত ছাত্র জনতার পক্ষে কথা বলার জন্য। কিন্তু আন্দোলন সফল হবার পর তাকে খুব একটা আর ক্যামেরার সামনে দেখা যায়নি। তবুও ছাত্র আন্দোলন চলাকালে তার বক্তব্যগুলো সারা জীবন মনে রাখবে গোটা বাংলার মানুষ। যখন আমি শহীদ মুগ্ধর গল্প পড়ি, যেই ছেলেটা আন্দোলনে গিয়েছিল বিস্কিট আর পানি দেওয়ার জন্য। সৎ সাহসী নেতাদের তালিকায় চতুর্থ স্থানে আছেন আসিফ নজরুল স্যার। কোটা আন্দোলনের অন্যতম নায়ক হিসেবে তিনি ছিলেন তুমুল আলোচনায়। ছাত্রদের বুকে সাহস জোগানো মানুষগুলোর মধ্যে আসিফ নজরুল স্যার ছিলেন অন্যতম একজন। শুধু সাহস জোগানোই নয়, অনেক আটক ছাত্রদের মুক্ত করতেও দেখা গেছে ঢাবির আইন বিভাগের এই স্যারকে।
কোটা আন্দোলনের সময় তার বক্তব্যগুলো ছিল তুমুল ভাইরাল। আসিফ নজরুল স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের একজন শিক্ষক, সেই সাথে তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক। কোটা আন্দোলনে আসিফ নজরুল স্যার ছিলেন বিশেষ একজন, যিনি সামনে থেকে ছাত্রদের শক্তি জুগিয়েছেন। কোটা আন্দোলনে ঢাবির এই স্যারের ভূমিকা সারা জীবন মনে রাখবে গোটা বাংলার মানুষ। আমাদের এই তালিকায় 5 নম্বরে যিনি রয়েছেন তিনি হলেন বর্তমান তরুণ প্রজন্মের আইডল ও ডাকসুর সাবেক ডিবি নজরুল হক নূর। ইউনূসের প্রতি আমাদের এই বিশ্বাস আছে, জীবনের শেষ প্রান্তে এসে তার ক্ষমতার লোভ এবং মোহ নাই। ছাত্র আন্দোলনে তিনি ছিলেন গার্ডিয়ানের ভূমিকায়। ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় সমন্বয়কদের আন্দোলনের নানাবিধ পরামর্শ দিয়ে এসেছেন তিনি। হোয়াটসঅ্যাপে তার এমন একটি পরামর্শমূলক মেসেজের কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর তার উপর চালানো হয় পাশবিক নির্যাতন। আদালতের একটা ভিডিওতে দেখা যায় নুরুল হক নিজ পায়ে দাঁড়াতে পারছেন না, তবুও হুঙ্কার দিয়ে বলছেন এই সরকারের 90% পতন হয়ে গেছে, আর একটু ধাক্কা দিলেই পতন হয়ে যাবে। তার এই কথাটা সত্যি হতে খুব বেশি সময় লাগেনি। বাংলার মানুষ মন থেকে চায় এমন সাহসী সৎ মানুষ বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব প্রদান করুক। সৎ সাহসী নেতাদের তালিকায় 6 নম্বরে রয়েছেন সোহেল তাজ, যিনি দল মত নির্বিশেষে সত্যের পক্ষে কথা বলেছেন বাংলার মানুষের পক্ষে। কোটা আন্দোলনে এই সাহসী নেতা ছিলেন ছাত্রদের পক্ষে এবং তার বক্তব্যগুলো ছিল তুমুল আলোচনায়। তাসনিম আহমেদ সোহেল তাজ হলেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে, যিনি আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছিলেন আওয়ামী সরকারের স্বৈরশাসনের কারণে। কোটা আন্দোলনে ছাত্র জনতার জয়ের পিছনে এই সোহেল তাজের ভূমিকাও ছিল অন্যতম। কোটা আন্দোলনের পেছনে থেকে সবথেকে বড় ভূমিকা রেখেছিল বাংলাদেশের একটি গণমাধ্যম, যার নাম যমুনা টেলিভিশন। কোটা আন্দোলনে যমুনা টিভির ভূমিকা কখনো ভোলার মতো নয়। যেখানে অন্যান্য গণমাধ্যমগুলো স্বৈরাচারের চাটুকারিতায় ব্যস্ত ছিল, সেখানে যমুনা টিভি ছিল একেবারে বিপরীত অবস্থানে। সত্য প্রচার করতে তারা একটিবারও ভেবে দেখেনি। সেই সময়ে একমাত্র যমুনা টিভি সত্য প্রচার করে ন্যায়ের পক্ষে থেকে ছাত্র জনতার সাহস জুগিয়েছেন। সেই সময়ে যমুনা টিভিকে বিশ্ববিখ্যাত গণমাধ্যম আল জাজিরা বলেও সম্বোধন করেছেন অনেক নেটিজেনরা। তাই যমুনা টিভির ভূমিকা বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না। আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, আমাদের দেশকে হেফাজত করুন, আমিন। পরের গুলি আমার নিজের সন্তানের গায়ে লাগবে, তার জন্য আমি অপেক্ষা করব না। বিদেশে পাচার করে প্রধানমন্ত্রীর পিয়ন হয় 400 কোটি টাকার মালিক।